স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। হঠাৎ করে স্মরণে এলো গতকাল রাতের কথা। রাত্রি তো সেই আটকে রেখেছিল নিজের কাছে। সেই রাত্রির হাতে থাকা রুমাল আর মিনি টেবিলে থাকা বাটি দেখে বুঝতে পারল রাত্রির এরূপ শুয়ে থাকার কারণ। চোখ মুখ শীতল করেই রাত্রির কাছে গিয়ে কোনো মতে হাঁটু গেড়ে বসল। রাত্রির মাথাটা একপাশে হয়ে আছে বিধায় গলা থেকে ওড়না সরে গেল। গলার সাইজ হালকা বড় বিধায় মেয়েলি অবয়ব চোখে আসলো প্রহরের। এতটা কেয়ারলেস কিভাবে হয় এই মেয়ে? নিজের খেয়াল অবধি নিজে রাখতে পারে না, মাথা মোটা একটা। দাঁতে দাঁত চেপে কথাটা বলেই মুহূর্তের মাঝে রাত্রিকে পাজাগোলা করে নিল। রাত্রির ঘুম গাঢ় বিধায় টের পেল না। প্রহর সেভাবেই গিয়ে প্রহরের বেডে রাত্রিকে শুইয়ে দিল। রাত্রির গাত্রে থাকা ওড়নাটা খুলে দিয়ে পাশে রাখলো। এরপর এসি ছেড়ে দিয়ে পাতলা কম্বল দিয়ে রাত্রিকে ঢেকে দিল। ওদের এই অবস্থা কি করে হলো? গম্ভীর আওয়াজের ব্যক্তিটি রাগান্বিত কথায় সবাই কেঁপে উঠল। কাউকে কোনো উত্তর করতে না দেখে মুহূর্তেই চেয়ার থেকে উঠে আরেকজনের কলার চেপে ধরল। হারামির বাচ্চারা, 2 দিন কি দেশের বাইরে ছিলাম, এমনই আমার লোকদের ক্ষতি করার সাহস পাই গেছে। এতই কুরকুরানি কার উঠছে? হ্যাঁ, কার? চিৎকার করা কথাগুলো শুনে সকলেই ভয়ে চুপসে গেল। যারা জানে যে সাইফ চৌধুরী একবার যদি খেপে তবে যেই ব্যক্তি সাইফ চৌধুরীর সাথে লাগতে আসে তাকেই দুনিয়া থেকে থাকার ব্যবস্থা দুর্বিষহ করে তোলে। ভাই, ওই প্রহর তালুকদার করছে, যার সাথে আপনার ব্যবসায়ী দ্বন্দ্ব হয়েছিল। কথাটা কর্ণপাত হতেই চোখ বন্ধ করে আবারও খুলল। পুরো ব্যাপারটা ক্লিয়ার কর। কিসের জন্য ওরা মাইর খেলো? সাইফের কথায় সবকিছু খুলে বলল রনি নামের লোকটি। সব শুনে মুহূর্তেই ভ্রুকুচকে কিছু একটা ভাবলো। একটা মেয়ের জন্য প্রহর তালুকদার তার লোকদের এইভাবে জঘন্যভাবে মারলো, ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। মেয়েটিকে ওর বোন কি? না ভাই, তবে মায়াটা মেলা সুন্দরী, বয়স কম, কলেজে পড়ে। খোঁজ লাগা রনি, কে এই মেয়ে যার জন্য প্রহর তালুকদার আমার ছেলেদের উপর হাত উঠিয়েছে? 2 জনের অবস্থা আশঙ্কাজনক করে তুলেছে। আমি জানতে চাই, 12 ঘন্টার মাঝেই ওই মেয়ের নারী নক্ষত্র সব কিছুই আমার সামনে হাজির করবি। কথাটা বলে রনির কলার ছেড়ে দিয়ে বেরিয়ে পড়লো হসপিটাল থেকে। গাড়িতে উঠতেই ড্রাইভার গাড়ি স্টার্ট করলো। এরপর পরপরই চলতে শুরু করলো আর দুটো কালো গাড়ি। হাতের মধ্যমা আঙ্গুলে সিংহের আকার ধারণ করা আংটিটি ঘোরাতে ঘোরাতে চোয়াল শক্ত করে বাইরের দিকে তাকালো। ওই মেয়ে যদি প্রহর তালুকদারের দুর্বলতা হয়, তবে আমি সাইফ চৌধুরী কথা দিচ্ছি, একদম নাকে দড়ি দিয়ে ঘুরাবো তোকে। প্রহর, এখানে শুধু অপেক্ষার পালা। তোর দুর্বলতা দিয়েই তোকে নিঃস্ব করব। আমিও দেখব তোর দৌড় ঠিক কত দূর। রাতের দিকে প্রহর রাত্রি কেউ ফেরেনি দেখে আরহাম যেন শান্তি পেল না। প্রহরের ফোনে অনেকবার ফোন করলেও তাকে পাওয়া গেল না। সকাল থেকেই পায়চারি করতে লাগলো বাগানের দিকে। কিছুক্ষণ পরই হসপিটালে যাবে সে। দুটো অপারেশন আছে, বাংলাদেশে এসেছে মূলত কয়েকটা পেশেন্টের অপারেশনের উদ্দেশ্যে। প্রহরী আরহামকে আসতে বলেছে, যার জন্যই আসা তার। নেক্সট মান্থ এই ফিরে যাবে সে নিজের বাসভবনে। কিন্তু এর আগেই যে তারও কিছু কাজ আছে তার রক্তজবাকে নিয়ে। ভাবনার মাঝে নুপুরের আওয়াজ শোনা গেল। এত সকালে এখানে কি করছেন আরহাম ভাই? হঠাৎ প্রত্যুষের কথায় ভাবনা থেকে বের হলো। চিন্তিত বদনে কিছু জিজ্ঞেস করতে চাইলেও মন সামলালো। এভাবে তার রক্তজবার কথা জিজ্ঞেস করাটা ঠিক হবে না। তেমন কিছু না রে, এমনিতে মুক্ত প্রকৃতির বাতাসে আর্দ্রতা নিতে আসলাম। আরামের কথা বিশ্বাস হলো না তার। প্রত্যুষী অনেক আগে থেকে এই বাগানে ছিল বিধায় আরহামের চিন্তিত বদন দেখেছে সে। আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত আরহাম ভাই? আঙ্কেল আন্টি ঠিক আছে তো? সবই ঠিক আছে। আচ্ছা শোন, আমাকে এখন হসপিটালে যেতে হবে রে, তুই থাক তবে। কথাটা বলেই প্রত্যুষীকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই আরহাম বাড়ির ভিতরে ঢুকে পড়ল। এভাবে প্রত্যুষীকে ইগনোর করায় চোখের অশ্রুরা ভিড় করলো তার। হাত দ্বারা চোখের জল মুছে নিল তৎক্ষণাৎ। আমার মনের কথা কখন বুঝবেন আরহাম ভাই? 4 বছর কি খুব কম সময় হয়ে গেল? একতরফা ভালোবাসার কতদিন বয়ে বেড়াবো বলতে পারবেন আপনি? কথাগুলো বলতে বলতেই বাগানের একপাশে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। হঠাৎ করেই হাতে থাকা মুঠো ফোনটি বেজে উঠল।
অশ্রুসুক্ত চোখেই ফোনদাতার মালিককে দেখল। রিসিভ করে কানে লাগাতেই শোনা গেল এক যুবকের কণ্ঠস্বর। কেমন আছেন নীলাম্বরী? যুবকের প্রশ্নের উত্তর দেওয়ার আগেই চোখের পানি মুছে ঠোঁটে মিথ্যে হাসি ঝুলিয়েই, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? প্রত্যুষীর কথায় ব্যক্তিটি জবাব না দিয়ে চুপ করে রইল। প্রত্যুষী কথার উত্তর না করতে দেখেই ফোন ডিসকানেক্ট হয়েছে কিনা চেক করলো। ডিসকানেক্ট তো হয়নি, তবে কথার উত্তর করছে না যে। স্যার আপনি আছেন? হ্যালো। আপনি কাঁদছিলেন কেন নীলাম্বরী? হঠাৎই এরূপ প্রশ্নে প্রত্যুষীর সাথে সাথে কিছু বলতে পারল না। নিজের ব্যক্তিগত বিষয়ে অন্য কারোর কাছে উত্তর করতে সে আগ্রহী নয়, কিন্তু উনি একজন সম্মানিত ব্যক্তি, সাথে প্রত্যুষীর ভার্সিটির প্রফেসরও। কথা বলছেন না কেন? কোনো দরকারে ফোন করেছিলেন কি স্যার? প্রত্যুষীকে কথা ঘোরাতে দেখে প্রফেসর শায়র শেখ হালকা হাসল। আপনাকে দরকারেই ফোন করেছি নীলাম্বরী। স্যার আমার নাম প্রত্যুষী, নীলাম্বরী নয়। বারবার ভুল নাম উচ্চারণ করেন কেন? বেশি খারাপ লাগে কি নামটা? খারাপ লাগলে আর ডাকবো না তবে। প্রত্যুষীকে আবারও চুপ করে থাকতে দেখে প্রফেসর শায়র দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আজকে আমার ক্লাস 10টার জায়গায় একটাই হবে। আপনি কষ্ট করে একটু সবাইকে জানিয়ে দিতে পারবেন? আপাতত একটু ব্যস্ততায় আছি দেখে জানাতে পারছি না। আমি তো এখনো বাসাই স্যার, আমি কিভাবে সবাইকে ইনফর্ম করব? আপনি তো বিভিন্ন গ্রুপে যুক্ত আছেন, সেখানেই না হয় মেসেজ করে বলুন। আর প্রবলেম হলে আমি আছি। প্রফেসর শায়রের কথায় প্রত্যুষী সম্মতি জানালো। কথাটা বলেই শায়র ফোন কেটে দেয়। এদিকে প্রত্যুষীও শায়রের কথা মতো গ্রুপে মেসেজ করে দেয়। 10টায় যেহেতু ক্লাস নেই, সেহেতু সে আরও কতক্ষণ বাগান বিলাস করতে লাগলো। সাথে জানাতে থাকলো নিজের মনের কিছু ভারাক্রান্ত মনের কথা। সকাল 10টা বাজে। রাত্রি কোমরে ওড়না পেঁচিয়ে রান্নার আয়োজন করছে। কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠেই আশ্চর্য হয়ে গেল। প্রহরের জায়গায় নিজেকে আবিষ্কার করলো বেডের মধ্যে। প্রহরকে কোথাও যখন খুঁজে পেল না, তখন রুম থেকে বেরিয়ে নিচে লনে গেল। সেখানে গিয়েই জনাবের দেখা মিলল। আপনি না অসুস্থ? বেডে রেস্ট না করে এখানে কেন বসে আছেন? রাত্রির কথায় প্রহর হাতে থাকা কফি কাপে চুমুক দিয়ে টেবিলে রাখলো। তারপর হাতে থাকা ফোন নিয়ে কিছু করতে থাকলো। আপনি অসুখে বয়রা হয়ে গেছেন নাকি? ডাকলেও কেন শুনেন না? বেড়ে যদি আপনার মতো মিনি হাতে জায়গা দখল করে রাখে, তাহলে আমি রেস্ট কোথায় নেব? আপনার বুকে? প্রহরীর এরূপ কথায় রাত্রি থতমত খেলো। কি অসভ্য লোক রে বাবা! নিজের মধ্যে থাকা কথা আর বাড়ালো না। ওষুধ খেয়েছেন? রোগীকে আপনি কখনো কি শুনেছ রোগী নিজে নিজে ওষুধ খেতে? আর আমার সেবা যত্ন কে করেছে? যে আমার সেবা যত্ন করেছে তাকেই তো আমার সকল ওষুধপত্রের খেয়াল রাখতে হবে, সাথে খাইয়েও দিতে হবে। বেলাল ভাইয়াকে ফোন দিন তো। কেন? ডাক্তার ডাকতে হবে। কার জন্য? কার আবার? আপনার জন্য। রাত্রির কথায় প্রহর মোবাইল থেকে চোখ সরিয়ে তার দিকে তাকালো। দরকার নেই, আমি ঠিক আছি। প্রচুর ঠিক আছেন আপনি। ডাক্তার আঙ্কেলকে আসতে বলুন তো তাড়াতাড়ি। উনি কি ওষুধ দিয়েছে যে আপনার মাথার মুখ সব উল্টাপাল্টা কথা বলছে? তাড়াতাড়ি ফোন করুন তো ডক্টর আঙ্কেলকে, নইলে পরে আরো বেশি উল্টাপাল্টা কথা বলতে বলতে আপনি নিজেই উষ্টা খেয়ে পড়ে যাবেন। রাত্রির শরীর ঘামে জবুথুবু অবস্থা। রান্নার কাজ সে কিছুক্ষণ আগেই শেষ করলো। প্রহরের আদেশ আজ নাকি রাত্রির হাতে রান্না করা খাবার খাবে। এতে অবশ্য রাত্রি খুশিও হয়েছে। লোকটা অসুস্থ বিধায় খুশি মনে সেই আদেশ মেনে নিল। তাই প্রহরের সাথে কিছুক্ষণ তর্ক বিতর্ক করে রান্নাঘরে গিয়েই রুম্পার সাহায্যে কাজ শুরু করে দিল। প্রহর যেহেতু দেশি খাবার পছন্দ করে, তাই সেই সব খাবারই কয়েক পদের রান্না করলো। দিদিমণি, তুমি উপরে গিয়া গোসল কইরা আও। তোমার শরীর তো ঘাইমা টাইমা অবস্থা খারাপ গো। রুম্পার কথা শুনে রাত্রি নিজের দিকে তাকালো। আসলেই কাজ করতে করতে শরীরের অবস্থা বেহাল। ঘামে শরীর চ্যাটচ্যাট করছে। একটা গোসল দিলে মন্দ হয় না। আচ্ছা রুম্পাদি, তুমি তাহলে খাবারগুলো টেবিলে রেখে এসো, আমি 10 মিনিটের মধ্যেই আসছি। কথাটা বলে যেতে নিলেই আবারও কিছু একটা ভেবে পা থামিয়ে দিল। কিন্তু রুম্পাদি, আমার তো এখানে কোনো ড্রেস নেই, আর গোসলই বা কই করব? রাত্রির কথা শুনে রুম্পাও ভাবনায় পড়ে গেল। আসলেই তো ওদের এখানে কোনো কথাবার্তা ছাড়াই নিয়ে এসেছে। রুম্পাকে ভাবনায় রেখে রাত্রি তাকে ধাক্কা দিয়ে ভ্রু উঁচিয়ে ঠোঁট উল্টালো। হঠাৎ করে কিছু একটা মনে পড়তেই মুখ উজ্জ্বল হয়ে উঠল। এরপর রুম্পাকে কোনো চিন্তা করতে বারণ করলো। সে নিজেই সব ম্যানেজ করে নেবে। কথাটা বলেই লন থেকে 2 তলার এক দৌড়ে উঠে পড়ল।
প্রহর লনে না থাকায় রাত্রির আর তেমন অসুবিধে হলো না। নিজের ভাবনা অনুযায়ী প্রহর যেই রুমে ছিল সেখানে দরজা হালকা করে খুলে নিজের মাথাটা রেখে আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো প্রহর রুমে আছে কিনা। আশেপাশে প্রহরকে না দেখে মুহূর্তেই খুশিতে মনটা নেচে উঠল। এরপর তাড়াতাড়ি করে দরজা আটকে রুমের একপাশে থাকা আলমারির সামনে গিয়ে দাঁড়ালো। ওইটা খুলতেই কিছু পুরনো ডিজাইনের শাড়ি আর কিছু মেয়েরই জিনিস দেখতে পেল। এই জিনিসগুলো কাল রাতেই সে দেখেছিল। যখন সে প্রহরের মাথায় জলপট্টি দেওয়ার জন্য কাপড় খুঁজছিল তখন মাথার অনেক রকমের প্রশ্ন আসলেও প্রহরের অবস্থা দেখে আর কিছু ভাবার সুযোগ হয়নি। কিন্তু এখন সেই সব জিনিস দেখে সুবিধার হলো, নিজের কাজেও তো আসছে। তাড়াতাড়ি করে সেখান থেকে খুশি মনে মেরুন কালারের সুতি শাড়ির সাথে ব্লাউজ পেটিকোট নিয়ে ওয়াশরুমে ঢুকে দরজা অফ করে দিল। দাদিমা, রাত্রি আর দাভাই তো এখনো এলো না, সব কিছু ঠিক আছে তো ওইখানে? প্রত্যুষীর কথায় রুবাইদা খাবার টেবিলে বসে নাতনিকে খাইয়ে দিতে থাকলো। মাঝে মাঝে প্রত্যুষী আর রাত্রিকে সে নিজের হাতেই খাইয়ে দেয়, এতে নাকি তার শান্তি লাগে। বেলালকে ফোন করেছিলাম, সব কিছু ঠিক বললো। আর রাত্রির সাথে রম্পা যেহেতু আছে তাই চিন্তার কোনো কারণ নেই, এসে পড়বে হয়তো বিকালের দিকে। তবে যাই বলো দাদিমা, দাভাই কিন্তু রাত্রিকে আস্তে আস্তে মেনে নিচ্ছে। অতীতে এবার দাদা ভাইয়ের পিছু ছাড়লো বলে। সেটাই যেন হয় দিদি ভাইয়ের। আমিও তো চাই প্রহর স্বাভাবিক জীবনে যাপন করুক আর একটা ছোট্ট সংসার হোক। হবে দাদিমা, রাত্রি আসার পর থেকে আমাদের বাড়িটা কিন্তু আগের মতো নেই। এখন তো দাভাইও রাত্রির সব দিকে খেয়াল রাখছে। দেখো, খুব শীঘ্রই দাভাই রাত্রিকে নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি দিবে। কথার মাঝেই প্রত্যুষী খাবার ফিনিশ করলো। এরপর রুবাইদাকে বলে ইউনিভার্সিটির জন্য বেরিয়ে পড়লো। পথিমধ্যেই ড্রাইভার আঙ্কেলকে কোথাও দেখতে পেল না। হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো অনেকটা লেট হয়ে গেছে তার। কি আর করার, গেটের বাইরে গিয়ে রিক্সার খোঁজ করলো, পেয়েও গেল তৎক্ষণাৎ। এরপর উঠেই রওনা হলো ভার্সিটির উদ্দেশ্যে। 20 মিনিটের মাথায় পৌঁছালো নিজস্ব গন্তব্যে। সেখানে আগে থেকেই তার বেস্ট ফ্রেন্ড রিমি রাগান্বিত চাহনি নিক্ষেপ করেই দাঁড়িয়ে আছে। আজ কিন্তু তোর খবর করে ছাড়বো প্রত্যুষী। আমাকে এতক্ষণ ধরে দাঁড় করে রাখলি কেন? কথাটা বলে রিমি এসেই প্রত্যুষীর পিঠে দুম করে কিল বসিয়ে দিল। হঠাৎ করে এরূপ হওয়ায় প্রত্যুষীর চোখে জল চলে এলো। তুই মেয়ে কেন হয়েছিস রে? ছেলে হলেই পারতিস। আন্টি তোকে এমন হরলিক্স খাইয়েছে যে ছেলেদের মতো শুধু থুমথাম মেরে দিস। একদম উল্টো পাল্টা কথা বলবি না। তোর আসার কথা ছিল কয়টায় আর আসলি কয়টায়? আমাকে কাঠফাটা রোদে দাঁড় করিয়ে এখন লেকচার মারছিস? অসভ্যচারী। এর প্রতিদান হিসেবে তো মাইর দিলেই দিলি, আরো কিছু কি করবি? প্রত্যুষীর কথা শুনে রিমি ভেঙচি দিল। এরা দুইজন বলতে গেলে সাপে নেউলো সম্পর্ক। সাপে নেউলো সম্পর্ক থাকলেও দুজনের বন্ডিংটা খুবই অমায়াবিক। এখন ঝগড়া তো এখনই ভালো। প্রত্যুষী রিমির কবজি জড়িয়ে ধরলো হাসি মুখে। কিছুক্ষণ সরি বলে রাগ ভাঙিয়ে এগোতে থাকলো তাড়াতাড়ি করে ক্লাসরুমের দিকে। দীর্ঘ 2 ঘন্টা ক্লাস করার পর দুই বান্ধবী শরীর টানা দিল। পড়াশোনার চাপে একদম যাতা অবস্থা দুজনেরই। এরই মধ্যে 3য় ঘন্টা নেওয়ার জন্য ক্লাসে প্রবেশ করলো প্রফেসর সায়ন শেখ। প্রবেশ করা মাত্রই চারিদিকে দৃষ্টি বুলিয়ে এক জায়গায় আটকে পড়ল। মনোযোগ দিয়ে কিছু লিখছে সেই রমণী। নিজেকে স্বাভাবিক করে একে একে নিজের লেকচার দিতে থাকলো। নিজের প্রফেশনের প্রতি ভীষণ স্ট্রিক্ট সে। টানা 45 মিনিট ক্লাস শেষ হতেই সায়ন শেখ বেরিয়ে পড়ল ক্লাস থেকে। 2টার দিকে সব ক্লাস শেষ হলো। এরপর দুই বান্ধবী আলোচনা করতে করতেই গেটের সামনে এসে দাঁড়ালো। রিমি প্রত্যুষীকে বাই বলে বিপরীত রাস্তা দিয়ে চলে গেল। প্রত্যুষী ব্যাগ থেকে ফোন বের করে ড্রাইভারকে ফোন করতে জানালো তার আসতে 10 মিনিট সময় লাগবে। প্রত্যুষী সেইভাবে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলো। হঠাৎ করেই সামনে কারোর গাড়ি থামাতে দেখে সেই দিকেই তাকালো। দাঁড়িয়ে আছেন কেন নীলাম্বরী? সায়ন শেখের কথায় প্রত্যুষীর সাথে সাথেই সালাম জানালো। গাড়ির জন্য ওয়েট করছি স্যার। আমি তো আপনাদের বাসার ওই দিক হয়ে যাব। আপনার সমস্যা না হলে গাড়িতে উঠতে পারেন নীলাম্বরী। সালামের উত্তর দিয়ে কতখানি বলল। না না স্যার, একটু পরেই গাড়ি চলে আসবে। প্রত্যুষীর কথায় সায়ন শেখ আর কিছু বলল না। কথার মাঝেই প্রত্যুষীর ফোন বেজে উঠতেই সে রিসিভ করলো। কোথায় তুমি কাকা? আমি তো দাঁড়িয়ে আছি সে কখন থেকে। ড্রাইভারের কথা শুনে প্রত্যুষী কপাল গোটালো। গাড়ি নষ্ট হওয়ার আর সময় পেল না। ড্রাইভার কাকাকে বলল সে একাই আসতে পারবে, চিন্তা না করতে। ফোন রেখেই আশেপাশে রিক্সার খোঁজ করলো। কোনো সমস্যা হয়েছে কি? আপনাকে চিন্তিত মনে হচ্ছে। না তেমন কিছু না স্যার, আসলে বাড়ির গাড়িটা হঠাৎ করে নাকি রাস্তায় নষ্ট হয়ে গেছে।
তাই আর কি। তার জন্য আপনি রিক্সা খুঁজছিলেন? হুম। আপনার যদি প্রবলেম না হয় তবে আমার গাড়িতে উঠতে পারেন। স্যার ছাড়াও আমি আপনাদের প্রতিবেশী হই। আশা করি এতে আপনার তেমন সমস্যা হবে না। সায়রের এরূপ কথায় প্রত্যুষী ভাবনায় পড়ে গেল, এইভাবে কি স্যারের গাড়িতে ওঠা উচিত? স্যার ফের কথাটা বললেই সংকোচ নিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো কোনো স্টুডেন্ট আছে কিনা। তেমন স্টুডেন্ট না থাকলেও কয়েকজনকে দেখা যাচ্ছে। মনের মধ্যে দ্বিধাবোধ নিয়েই উঠে পড়লো সায়রের গাড়িতে। প্রত্যুষী উঠতেই ধীর গতিতে গাড়ি চলতে শুরু করলো নিজেদের গন্তব্যে। অফিসের ইম্পর্টেন্ট একটা মেইল এসেছে বিধায় প্রহর তাড়াতাড়ি করে রুমে আসলো। এসেই ল্যাপটপ নিয়ে বারান্দায় বসেছিল প্রায় অনেকক্ষণ। এখন প্রায় দুপুর হয়ে এসেছে। অনেকক্ষণ বসে থাকায় শরীরটা হঠাৎ করেই খারাপ লাগা শুরু করলো। মাথা ঝাঁকিয়ে উঠতে নিলেই পিঠের ক্ষতর মধ্যে হালকা টান লাগে, যার জন্য চিনচিনে ব্যথা শুরু করলো। হাতের ফাইল নিয়ে রুমে ঢুকতে নিলেই কারোর অবয়ব দিকে পা যুগল হঠাৎই থেমে গেল। মিররের মধ্যে ভাসমান হলো কিশোরী কন্যার থেকে রমণীর অবয়ব। মাথার চুল ভিজে বিদায় টাওয়াল দিয়ে ঝাড়তে ঝাড়তে এক পাশ থেকে অন্য পাশে করতে থাকলো। এরূপ করাতে কোমরের মধ্যে থাকা শাড়ির ভাঁজ সরে গিয়ে হলুদ ফর্সা ত্বক দৃশ্যমান হলো প্রহরের চোখের আদলে। কোমরের পাশে থাকা কালো খয়েরি রঙের মাঝারি আকারের তিলটি বড্ড বেশি আকর্ষণীয় মনে হলো তার। পা যুগল হঠাৎ করেই চলমান হয়ে আটকে গেল রমণীর ঠিক পিছনে। রমণী হঠাৎ করে অনুভব করলো পিছনে কারোর অবয়ব। নিজের হাত যুগল তৎক্ষণাৎ থেমে গিয়ে কেমন যেন বুকের কম্পনটা সৃষ্টি হলো। শরীরে থাকা ব্লাউজ কিছুটা ঢিলে হওয়ায় কাঁধ থেকে হালকা করে গিয়ে কাঁধের অংশ বিশেষ দৃশ্যমান হয়ে আছে। ঘাড়ের মধ্যেই প্রহর নিঃশ্বাস শক্ত দৃষ্টির আদলে রমণীর শাড়ির ভেতরে হাত গলিয়ে পেটের কাছে হাত রেখে নিজের বুকের দিকে জড়িয়ে নিল। সাথে সাথে কেঁপে উঠল সেই রমণী। শাড়ি পরেছেন কেন ম্যাডাম? প্রহরের কথায় রাত্রি তৎক্ষণাৎ উত্তর দিতে পারল না। বাম হাত শাড়ির অংশে চেপে ধরে ডান হাত দিয়ে প্রহরের হাত সরানোর বৃথা চেষ্টা করতে থাকলো। উত্তর দিন। ছাড়ুন আমায়। ধরার জন্যই তো শাড়ি পরলেন, তবে একটু ধরে রাখি আপনায়। কথা বলতে বলতে প্রহর নিজের মাথা ঝাঁকিয়ে রাত্রির কাঁধে স্নিগ্ধ আলোর মতো স্পর্শ করলো কাঁধের ফর্সাটা। একটা নয়, দুটো নয়, পরপর কয়েকটা উষ্ণের স্পর্শ দিতে থাকলো সে। এরূপ স্পর্শের জন্য রাত্রি মোটেও প্রস্তুত ছিল না বিধায় তৎক্ষণাৎ প্রহরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। প্রহর নিজের মধ্যে ছিল না বিধায় তৎক্ষণাৎ পিছিয়ে গিয়ে পাশে থাকা কেবিনেটে বাড়ি খেলো। সাথে সাথে এই পিঠের জখমের ব্যথাও পেল বেশ। সেই সাথে নিজের ঘর থেকেও বেরিয়ে এলো। এরপর রাত্রির গাত্রে থাকা শাড়িটির দিকে তাকিয়ে কিছু মনে করার চেষ্টা করলো। অল্পক্ষণেই মনে পড়লো শাড়ির আসল মালিকের কথা। হাত মুষ্টি করে নিজের রাগ যেন নিজের মধ্যেই ভয়ালো উত্তাল করতে শুরু করলো। হঠাৎ এইভাবে ধাক্কা দেওয়াতে রাত্রি নিজেই ভয় পেল ভীষণ। ভয় মিশ্রিত চোখেই তাকাতে নিলে প্রহরকে দেখলো রাগান্বিত চাহনি নিক্ষেপ করে তার দিকে তাকিয়ে থাকতে। ওইভাবে দেখা অবস্থাতেই পাশে থাকা কাচের ফুলদানি মুহূর্তের মধ্যেই ছুঁড়ে মারল রাত্রির পাশে থাকা মিররে। বিকট শব্দে চারিদিক যেন ভয়াল উত্তালের মতো শব্দ হলো। কান চেপে চিৎকার করে তৎক্ষণাৎ বসে পড়ল রাত্রি। প্রহর সেই জায়গা থেকে এসেই রাত্রির দুই পাশে কবজি ধরে দাঁড় করালো। এরপর দেয়ালের সাথে চেপে ধরে পাশে থাকা দেয়ালে এক ঘুষি মারল। হাউ ডেয়ার ইউ! তোর সাহস কি করে হলো এই শাড়ি পরার? কোত্থেকে পেলি এত সাহস? হ্যাঁ, কি হলো? কথা বল। প্রহরের এক একটা চিৎকারে রাত্রি যেন ভয়ের মধ্যেই প্রহরকে জড়িয়ে ধরে কাঁপতে থাকলো। হঠাৎ এরূপ হওয়ায় প্রহর রাত্রিকে নিজের বুক থেকে ছিনিয়ে নিয়ে ছুঁড়ে মারল আবারও দেয়ালে। এতে রাত্রি হালকা ব্যথা পেলেও টু শব্দ করল না। এর মধ্যে আবারও প্রহর রাত্রির দুই গালে ভীষণ শক্তভাবে চেপে ধরল। এতে যেন দাঁতের মাড়ির মধ্যে ঘষা লেগে ভেতরের মাংস ছিলে যাওয়ার জোগাড় হলো। একটু নরম আচরণ করেছি দেখে নিজেকে মহান ভেবে নিয়েছিস? কি ভেবেছিস আমি সব ভুলে গেছি? কিচ্ছু ভুলিনি আমি। এই প্রহর তালুকদার কিচ্ছু ভুলেনি। কথাটা বলতে বলতেই রাত্রিকে তৎক্ষণাৎ ছেড়ে দিয়ে ঘরের সব জিনিস একে একে ভাঙতে থাকলো। প্রত্যেকটা জিনিস চূর্ণ বিচূর্ণ করেও ক্ষান্ত হলো না সে। নিজের চুল খামচে ধরে চিৎকার করে আবারও রাত্রির কাছে এসে দেয়ালের দুই হাত দিয়ে রাত্রিকে নিজের বাহুর মধ্যে আবদ্ধ করলো। জাস্ট 2 মিনিট সময় দিলাম, এর মধ্যেই আমার আম্মুর শাড়ি খুলবি তুই। 2 মিনিট পর যদি এই শাড়ি তোর গায়ে থাকে না, তবে আমি তোর শরীরটা জ্বালিয়ে ছাড়খাড় করে দেব। প্রহরের কথা শুনে রাত্রির ভয়ে যেন স্ট্যাচু হয়েই দাঁড়িয়ে থাকলো। কি হলো? এখনো দাঁড়িয়ে আছিস কেন? চা বলছি এখনই। কথাটা বলতে বলতেই রাত্রিকে নিয়ে ওয়াশরুমের মধ্যে ধাক্কা মেরে দরজা বন্ধ করে দিল। এরপর ঘরে থাকা ভাঙা চোরা জিনিসগুলো এক লাথি দিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল। এদিকে রাত্রি যেন এক অন্ধকারময়
তমসায় ঘরের মধ্যে চলে গেল। মস্তিষ্কে তেমন কোনো কথা না ঢুকলেও বুঝতে পারলো এই শাড়ির মালিককে। কিছুক্ষণের মধ্যেই শাড়িটি গাত্র থেকে খুলে নিজের ভেজা জামা কাপড়গুলোই গায়ে জড়ালো। সেভাবেই রুম থেকে খালি পায়ে বেরিয়ে চারিদিকে অবলোচন করে প্রহরকে খুঁজলো। যেহেতু তাকে রুমে পেল না, তাই হাতের শাড়িটা সুন্দর করে গুছিয়ে যেখান থেকে নিয়েছিল সেখানেই ভাঁজ করে রেখে দিল। রুম থেকে বেরোতে নিলে পায়ের মধ্যে দুটো কাচের টুকরো মুহূর্তেই পাতলা চামড়া ভেদ করে ঢুকে পড়লো মাংসপেশির আদলে। চোখ মুখ খিচে মুখে হাত দিয়ে কান্না করে দিল সে। ছোট কাচ বিধায় একটি কোনো মতে বের করলেও অন্যটি বের হলো না। পাকে সেই অবস্থায় নিজের অন্যায় এক অংশ ছিঁড়ে পেঁচিয়ে ফেলল ক্ষতস্থানে। এরপর সাবধানে রুম থেকে বেরিয়ে প্রহরকে খুঁজতে লাগলো। যখন তাকে পেল না, তখন সেই ভেজা কাপড় নিয়ে অন্য রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। হঠাৎ করে কেমন জানি চুপ হয়ে বসে থাকলো সে অনেকক্ষণ। তবে মনের মধ্যে হতে থাকলো অনেক ধরনের প্রশ্নের সাথে প্রহরের জন্য চিন্তাও। সবকিছু মিলিয়ে মাথাটাও ব্যথা করছে বেশ। গোধূলি লগ্নের শেষ প্রহর হতে চলেছে। চারিদিকে নেমে পড়েছে অন্ধকারময় অবয়বের মতোই ধোঁয়াশার চাদরের ঘিরে থাকা কালো আধারির মেলা। আশেপাশে চারিদিকে ঝিঝি পোকার করতালির শব্দ শোনা যাচ্ছে। ফার্ম হাউসটি শহর থেকে প্রায় অনেক দূরেই আছে। সাথে চারিদিকে বন জঙ্গলে ঘিরে থাকার ক্ষুদ্রতর পানির আওয়াজগুলো কানে ভাসছে। এর মধ্যে রুমে একজনের আগমন ঘটে। ধীরে ধীরে সেই ব্যক্তি নিজের পদচরণ সামনের দিকে এগিয়ে থেমে গেল কাঙ্ক্ষিত ব্যক্তিটির নিকটে। নিজের পেশি যুগল শরীর ঝুঁকিয়ে নিয়ে পরখ করল সামনে ভাসমান হওয়া ঘুমন্ত সপ্তদশীর দিকে। মুহূর্তের মাঝেই সপ্তদশীকে কোলে তুলে নিল। এরপর ধীরে ধীরে শুয়ে দিল বেডের একপাশ করে। শরীরে লেপ্টে থাকা ভেজা কাপড় শুকিয়েছে অনেক আগেই। হঠাৎ করে ব্যক্তির চোখ গেল রমণীর পায়ে থাকা মোড়ানো ব্যান্ডেজে। রক্তলাল হওয়া ব্যান্ডেজে চোখ পড়তেই নিজের ভেতর থেকে গভীর শ্বাস ফেলল। জায়গা থেকে সরে গিয়ে চেয়ার টেনে বসলো পায়ের ঠিক সামনে। হাতের দ্বারা উন্মুক্ত করলো আঘাতপ্রাপ্ত স্থানটি। রক্ত জমাট বেঁধেছে বিধায় ঠিকঠাকভাবে বুঝতে পারল না সেই স্থানটির বর্তমান অবস্থা। পকেট থেকে ফোন বের করে আলো জ্বালিয়ে স্পষ্টভাবে দৃশ্যমান হলো জায়গাটি। আশেপাশে তাকিয়ে কিছু খুঁজলো, তবে পেল না বিধায় রুম থেকে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পরে হাতে থাকা বক্স নিয়ে ভিতরে প্রবেশ করলো। প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নিজ ব্যক্তি নিয়ে চিকিৎসা করতে থাকলো আঘাতপ্রাপ্ত স্থানটির। হঠাৎ করেই পায়ের জ্বলনি অনুভব করতেই শব্দ করে রমণী উঠে পড়তে নিলেই পা চেপে ধরে তাকে থামালো। ডোন্ট মুভ। হঠাৎ বলা কথায় রাত্রি কেঁপে উঠল, কিন্তু পায়ের জ্বলনিতে সেই সব পাত্তা দিল না। সামনে বসে থাকা প্রহরের উপস্থিতি যেন নিজের মনের মধ্যে থাকা অভিমান জাগ্রত হলো। পা ছাড়ুন আমার, কি করছেন আমার পায়ে? রাত্রির কথায় প্রহর উত্তর করল না, নিজের মতো করেই কাজ করতে থাকলো। এতে রাত্রি ভারী বিরক্ত হলো, চোখে মুখ কুঁচকে বসে পড়ল। উকি দিয়ে দেখতে থাকলো প্রহরের কার্যক্রম, তবে ঠিকঠাক পরিলক্ষিত হলো না। প্রহরের হাতে থাকা চিমটি দেখে কিছু একটা আন্দাজ করতে নিলেই সাথে সাথে চিৎকার করে উঠল, আর সেই চিৎকারের আওয়াজেই সাথে বেডের কাপড় শক্ত করে খামচে ধরল। মেরে ফেলবেন নাকি আমায়? উফ, জ্বলে যাচ্ছে আমার পা। কথাটা বলতে বলতে রাত্রির চোখে অশ্রু জমা হলো। প্রহরকে কোনো উত্তর করতে না দেখে ভীষণ রাগ পেল রাত্রির। নিজের রাগ যেন প্রহরের হাতে ধরে থাকা পায়ে পড়ল। তৎক্ষণাৎ সেই পা বন্ধনী থেকে মুক্ত করতে চাইল, তবে শক্ত বন্ধনের জন্য পারল না। আর একবার যদি এই পা একটুও নড়ে, তবে অচ্ছররত পায়ের অবস্থা রক্তাক্ত করে ছাড়ব। প্রহরীর ধমকে রাত্রি গাল ফুলিয়ে অন্যত্রে তাকালো। এরই মধ্যে প্রহরের কাজ শেষ হলো। রাত্রির পায়ে ব্যান্ডেজ মুড়িয়ে দিয়ে উঠে পড়ল সে। এরপর কোনো আগাম বার্তা ছাড়াই কোমর জড়িয়ে রাত্রিকে কোলে তুলে নিল। হঠাৎ এরূপ হওয়ায় চিৎকার করতে নিলেই প্রহরের শান্ত দৃষ্টির অন্তরালে আর চিৎকার করতে পারল না। নামান আমায়, কই নিয়ে যাচ্ছেন? আরে আজব তো, কথার উত্তর কেন দেন না? আচ্ছা ঠিক আছে, আমাকে নামান, আমি নিজেই যেতে পারবো। এরূপ কথা বলতে বলতেই রাত্রি যেন হাঁপিয়ে গেল। প্রহর তাকে নিয়ে একদম ডাইনিংয়ে নিয়ে বসালো। এরপর রুম্পাকে কিছু একটা ইশারা করতেই সুরসুর করে কিচেনের দিকে চলে গেল। এর মধ্যে প্রহরও রাত্রির পাশাপাশি চেয়ারে বসলো। 10 মিনিটের মধ্যেই খাবার ফিনিশ করবে, এর মধ্যে 1 মিনিটও যাতে দেরি না হয়। 2 দিন পর রাত্রির পা আগে থেকে একটু বেটার। সেই দিন রাতের প্রহর তাকে তালুকদার ভিলায় নিয়ে আসে।
গাড়ি থেকে একদম কোলে করে নিয়েই রুবাইদার রুমে নিয়ে যায়। রুবাইদা যখন রাত্রির এরূপ অবস্থা দেখে তখন প্রহরের প্রতি ভীষণ রেগে যায়। তার ধারণা প্রহর হয়তো আবারও রাত্রিকে আঘাত করেছে। রুবাইদার কথায় প্রহর বিনা শব্দেই বেরিয়ে যায় রুম থেকে। আজ প্রায় 2 দিন হয়ে গেল রাত্রি রুবাইদার রুম থেকে বেরই হয়নি। রুবাইদার করা বারণ করা আছে, কি আর করা, সেও তার নানুমণির কথা মতো লক্ষ্মী মেয়ে হয়ে সারা দিন রাত বেডে বসেই কাটাতে থাকলো। মাঝে মাঝেই রুম্পা আর প্রত্যুষীর সাহায্যে ওয়াশরুমে আপ ডাউন করলো, কিন্তু আজ যেন একটু বেশি অসহ্য লাগছে। পুরো 2 দিন প্রহরের দেখা সে পায়নি। লোকটাও বা কেমন, তাকে ওইভাবে রেখে যে রুম থেকে বের হলো আর আসার নামই নেই। মনুষ্যত্ব বলতে কিছু আছে নাকি? আজব পাবলিক একটা। একদিকে প্রহরকে এটা নিয়ে বকা দিলেও অন্যদিকে নিজের স্পন্দনের গতিধারা যেন প্রহরকে এক পলক না দেখতে থাকতে পারল না। কি এক অদ্ভুত বিষাদ মনে জাগ্রত হলো। নিজের মনের সাথে যুদ্ধ করেই হেরে গেল। চোখের তৃষ্ণা মেটানোর জন্য আস্তে আস্তে করেই রুম থেকে বের হলো। রুবাইদার রুম প্রহরের রুম থেকে 3 ঘর পরেই। নিজের মনকে শান্ত করতে এগিয়ে যেতে থাকলো প্রহরের রুমের দিকে। অনেক কষ্টে সেই রুমের সামনে আসতেই স্পন্দন যেন হঠাৎ করেই আবারও অবাধ্যভাবেই পিট করতে থাকলো। নিজের কম্পমান হাত দিয়ে নখ ঘুরিয়ে ভেতরে মাথা গলিয়ে উকি দিল। আশেপাশে তাকিয়ে প্রহরের ছায়াও দৃশ্যমান হলো না। তবুও নিজের অবাধ্য স্পন্দনকে শান্ত করতে ভেতরে ঢুকে পড়ল। পুরো রুম জুড়ে কেমন এক সুগন্ধ বিরাজ করতে থাকলো। পায়চারি করতে করতেই প্রহরের পরে থাকা ব্লু রঙের শার্টটি হাতে নিল। এরপর সেই শার্টটি নিয়ে হালকা উঁচু করে নাকের কাছে নিল। অদ্ভুতভাবেই এক শান্তির দোলা বয়ে গেল। নাসা কেন্দ্রে আটকালো কড়া পারফিউমের পুরুষালী সুঘ্রাণ। যেই সুঘ্রাণ মাঝে মাঝেই প্রহরের গাত্র থেকে পায় রাত্রি। চোখ বন্ধ করেই সোফায় বসে মাথা এলিয়ে দিল পেছনে। হাতে থাকা শার্টটিও নাকের ডগার মধ্যে রেখেই চোখ বন্ধ করে মনের সুখে ঘ্রাণ নিতে থাকলো। কি করছো এখানে? হঠাৎ করেই প্রহরের আওয়াজ শুনে মুখ থেকে শার্ট সরিয়ে অবাক লোচনে তাকিয়ে থাকলো। তাড়াতাড়ি বসা থেকে হুট করে দাঁড়িয়ে পড়ল। আর এতেই যেন বিপত্তি ঘটল। পায়ের মধ্যে চাপা পড়ায় আর শব্দ করেই হোঁচট খেল। চোখ মুখ কুচকে পড়তে নিলেই কোমর জড়িয়ে আটকে ফেলল বলিষ্ঠ বাহের পুরুষটি। সব সময় বেখেয়ালি একদম বরদাস্ত করবো না রাত, নিজের খেয়াল রাখতে শেখো। প্রহরের কথায় তাড়াতাড়ি করেই তার থেকে ছাড়িয়ে নিল। কোনো মতে সোজা হয়ে দাঁড়ালো। হাতে থাকা শার্টটি সাথে সাথেই পেছনে লুকিয়ে ফেললো। প্রহর সবই খেয়াল করলো, তবে কিছু বলল না। বিনা অনুমতিতে কারো রুমে প্রবেশ করাকে অভদ্রতা বলে, জানো হয়তো। প্রহরের কথায় রাত্রি মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিল। তবে রুমে প্রবেশ করেছো কেন? ভুলে ঢুকে পড়েছি, আমি ভেবেছিলাম এটা দি ভাইয়ের রুম। রাত্রির এরূপ কথায় প্রহর পকেটে হাত ঢুকানো অবস্থায় এগিয়ে গেল রাত্রির নিকট। এরূপ এগিয়ে যাওয়াতে রাত্রির পুরো শরীর কেঁপে উঠল। হঠাৎ করে পুরো শরীর কাঁপতে শুরু করলো। পেছাতে গিয়েও পারল না পেছনে থাকা সোফার কারণে। সেখানেই বসে পড়ল। প্রহর সামনে এগিয়ে 2 হাত 2 পাশে হাত রেখে রাত্রিকে আটকে দিল। এরপর এক হাত দিয়ে শার্টটা কোনো মতে ছিনিয়ে নিতেই শান্ত আছি তাই শান্ত থাকতে দিন, নইলে আমি অশান্ত হলে আপনি ময় বিধ্বংসী নারীরও শক্তি নেই আমাকে শান্ত করার। তাই যেইভাবে আছে ওভাবেই শান্তরূপে থাকুক। প্রহর কথাটা বলেই রাত্রির কবজি চেপে ধরেই টানতে টানতে রুম থেকে ছুঁড়ে মারল। হঠাৎ এরূপ হওয়ায় রাত্রি একদম পড়তেও বেঁচে গেল। পেছনে মুখ থাকা অবস্থায় দাম করে শব্দ হলো। মাথা ঘুরিয়ে শব্দের উৎসর দিকে তাকালো। বুঝতে পারলো রুমের দরজা অফ করেছে তার বজ্জাত রাগী প্রিন্স। মুখে ভেঙচি কাটলো সাথে সাথে। বেয়াদব শয়তান, নিয়ে তোর বজ্জাত লোক একটা। আমাকে রুম থেকে বের করে দিল এই লোক। ইচ্ছে তো করছে এই লোককে নাকানি চুবানি করেই শায়েস্তা করতে, কিন্তু তার এই সাধ্য থাকলে তো। নিজে নিজেই কথাগুলো উচ্চারণ করতে করতে রুবাইদার রুমে চলে গেল। আপাতত নানুমণির বকা থেকে বাঁচতেই রুমে ঢুকে পড়ল সে। আরামাজ কয়েকদিন ধরেই ভীষণ ব্যস্ত সময় পার করছে। গতকালই কাজের চাপ কিছুটা কমেছে বিধায় আজকের দিনটা ছুটি নিয়েছে। কিছুক্ষণ আগেই তার ঘুম ভাঙতেই চোখ মুখ কুচকে আশেপাশে তাকালো। ঘুমটা হালকা হলেই ফ্রেশ হতে গেল। কিছুক্ষণ পরেই একদম ফ্রেশ হয়ে নিচে নামলো। আশেপাশে তাকিয়ে রাত্রিকে খুঁজলো, কিন্তু তাকে না পেয়ে প্রত্যুষীকে দেখতে পেল তার সামনে। কি চায়? তার কথায় প্রত্যুষী নিজের হাতে থাকা কফির কাপটি তুলে দিল আরহামের কাছে। মাথা ব্যথা করছে বিধায় কফির কাপটি প্রত্যুষীর হাত থেকে নিয়ে চুমুক বসাতে থাকলো। তোর বোন কোথায় প্রত্যুষী? আরামের কথায় প্রত্যুষী কিছু বলতে নিলেই রাত্রিকে সিঁড়ি বেয়ে ধীর গতিতে নামতে দেখেই প্রত্যুষীর আদলে মুচকি হাসি ফুটে উঠল। আমার বোন আপনার পিছনেই আছে। কথাটা শোনা মাত্রই
ঘুরে তাকালো আরহাম, সাথে সাথেই দৃশ্যমান হলো তার রক্তজবাকে। হঠাৎ করেই ভোরকে ধীর গতিতে নামতে দেখে ভ্রু কুচকে পায়ের দিকে তাকালো। এরই মধ্যে রাত্রি নিচে নেমে পড়ল। পায়ে কি হয়েছে? কিছু না ভাইয়া। তাহলে নর্মালভাবে হাঁটতে পারছো না কেন? আরহামের কথায় প্রত্যুষী বলল যে 2 দিন আগেই ব্যথা পেয়েছে সে। আমাকে জানানো হয়নি কেন? এই পরিবারের আমি একমাত্র ডাক্তার, তাই এসব ব্যাপারে আমাকে জানালেও। সমস্যা নেই ভাইয়া, অল্পই আঘাত পেয়েছি। রাত্রির কথা যেন আরহামের কানে ঢুকলোই না। নিজের দৃষ্টি সংযত করতে চাইলেও পারল না। কিছু বলতে নিয়েই হঠাৎ করেই প্রহরকে রাত্রির সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকতে দেখল।